এইভাবেই যেন আমরা সারা জীবন একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, সবার আপদে বিপদে যেন আমরা সবাই সামনে থাকি। তো আপনার আমরা দেখছি ছবিটার শেষে গিয়ে ছবিটা এক বাস্তবতার একটা অন্য মাত্রায় পৌঁছায়, তাই না? আমরা এটাকে কি বলে আপনার অধিবাস্তব বলি, পরাবাস্তব বলি, ম্যাজিক রিয়েলিজম বলি, জাদু বাস্তবতার পর্যায়ে পৌঁছায়। আমাকে যেটা বিস্মিত করেছে যে অনেক সমালোচকেরা, বিশেষ করে আজকাল তো ফেসবুক হচ্ছে সমালোচনার মূল ক্ষেত্র, তাই না? আপনি ফেসবুকে থাকলে আপনার আর শুধু ফিল্ম না, যে কোনো বিষয়ে আলোচনা সমালোচনার জন্য আপনার একটি প্ল্যাটফর্মে যথেষ্ট। তো আমি দেশে বিদেশে যেখানেই থাকি, তো বিভিন্নভাবে যেহেতু আমি রয়েজের সাথে সংশ্লিষ্ট, তো আমার চোখে পড়েছে যে অনেক সমালোচকরা বলছেন ছবিটার শেষ অংশে গিয়ে যে ছবিটা জাদু বাস্তবতার একটা স্তরে পৌঁছায়, এটি ঠিক হয়নি। বরং যেখানে বাস্তবতার শেষ, সেখানেই ছবিটা শেষ করা প্রয়োজন ছিল। যদিও সত্যিকার অর্থে এটি বলা খুব মুশকিল যে ওই বাস্তবতার শেষ এবং জাদু বাস্তবতার স্তরটা কোথায় শুরু হয়েছে। যখন গাছ থেকে তাল পড়তে শুরু করলো তখন, যখন রাশি রাশি তাল পড়ছে, মানে আছে তখনই কি জাদু বাস্তবতা শুরু, নাকি প্রথমবার যখন একটা তাল পড়েছিল তখনই শুরু? তাই না? প্রথমবারের তালটা কি করে পড়লো? প্রথমবারের তাল পড়ার পর থেকে প্রতিবার যতবার তাল পড়ে ততবার সাধু অপেক্ষা করে যে পাগলি ফিরে আসবে, তাই তো? মানে যারা ছবিটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, সেটাই তো তাল পড়ার রহস্য। কিন্তু শেষে গিয়ে রাশি রাশি তাল পড়ে, পাগলি তো আর ফিরে আসে না। কিন্তু যাই হোক, আমি বলতে চাচ্ছি মোট কথা, এখানে বাস্তবতার বিভিন্ন লেয়ার নিয়ে সুমন এবং সুমনের সাথে চিত্রনাট্য সম্পাদনায়, চিত্রগ্রহণে যারা এবং প্রযোজনায় এবং অবশ্যই অভিনয়ে যারা কাজ করেছেন, অসাধারণ কাজ করেছেন তুষি এবং আমাদের যে সাধু চরিত্রের অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান, সরি আমার তার নাম আমার ভুলে যাওয়া উচিত নয়। তো ইমরান এবং তুষি সবাই মিলে তারা যেটা তৈরি করেছেন, সেখানে তারা বাস্তবতার অনেকগুলো লেয়ার আমাদেরকে দিচ্ছেন। এবং এইটা আমাদের অনেক সমালোচকরা যেটা বলেছেন, তারা বলছেন যে যদি ওই বাস্তবে শেষ না, আমার একটা বিকল্প প্রশ্ন, যে মনে করুন যে ছবিটার শেষ অংশে যদি ধরে নেই যে এটি একটা জাদু বাস্তবতার পর্যায়ে গিয়ে পৌঁছায়, কিন্তু যদি ছবিটা সুমন মনে করতেন যে যেখানে পূর্ণ বাস্তব সেখানেই তিনি শেষ করছেন, যেটা আমরা ধরে নিতাম, তাহলে কি হতো? এই সমালোচকেরা ছবিটি দেখে খুশি মনে বাড়ি ফিরে আসতেন। কারণ তারা কি তখন বলতেন যে হে সুমন, আপনি আপনি বাস্তবের মধ্যে কেন শেষ করলেন, আপনি কেন জাদু বাস্তবতার স্তরে গেলেন না? তারা কি বলতেন? সেটা তো বলার স্কোপ ছিল না, কারণ তারা তো ওই অংশটা দেখেনি, মানে ওই অংশটা তখন নির্মিত হয়নি। তো আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে সুমন যেটা করেছেন সেটি হচ্ছে যে বাস্তবতার এই যে নানান ধরনের, মানে সত্যি কথা বলতে আমরা বাস্তবিক যে পৃথিবীটা সামনে দেখি সেটাই তো একমাত্র বাস্তব নয়, সেটাই একমাত্র বাস্তবিক নয়। আজকে ধরুন আমার যে মা অনেক বছর আগে মারা গিয়েছেন, আমি তাকে এখনো প্রতিদিন স্মরণ করি কোনো না কোনোভাবে। এটা কি আমার জন্য বাস্তব নয়? এটা আমার বাস্তব জীবনের অনুসম্পদ। তিনি তো এখানে নেই, তিনি আর কখনো ফিরে আসবেন না। তো সেদিক থেকে দেখলে এই লেয়ার্স অফ মাল্টিপল রিয়ালিটি, এটা আমার মনে হয় যে তার ক্রিয়েট করেছেন, কেন করেছেন, কীভাবে করেছেন, আমরা আরও প্রশ্ন করতে পারি এবং জানার চেষ্টা করতে পারি। কিন্তু এইখানে যেটা আমার বলার বক্তব্য সেটা হলো যে দর্শককে অনেক বেশি গুরুত্ব দিলে পরে এই ধরনের ট্রিটমেন্টে যাওয়া সম্ভব। দর্শকের মেধা এবং মননের উপরে আস্থা রাখলে তখন চলচ্চিত্রকারেরা এটি করতে পারেন, যেটি রোহিত ছবিটি করেছে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটিও অনেকটা এই মানে ইতিমধ্যে যেসব সমালোচনা হয়েছে তার ভিত্তিতে। সমালোচনা বা আলোচনার একটা বড় একটা দিক হচ্ছে যে এই ছবিতে অনেক মিথের প্রভাব আছে। অনেকে অ্যাডাম অ্যান্ড ইভের মিথের কথা বলেছেন, এই কি বলে গন্ধম, আমাদের রোহিত টিমের পক্ষ থেকেও কখনো কখনো কেউ কেউ এটা উল্লেখ করেছেন যে ডিরেক্টলি ইনডিরেক্টলি এখানে কি বলে আপনার ওই সৃষ্টির যে মিথ সেটার এখানে প্রভাব আছে এবং ইত্যাদি। কেউ কেউ তারা যেটা দেখেছে যে পেইন্টিংয়ের প্রভাব দেখেছেন, মিকেল আঞ্জেলোর যে ওই যে আপনার হাত বাড়িয়ে রাখা সেই পেইন্টিংয়ের উদাহরণ এসছে। এগেইন আমি এখানে একটু কি
কি বলবো ডিস্টার্ব ইন দি সেন্স, সেটি হচ্ছে যে আপনার কেন আমাকে রোহিত বা যে কোনো একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকে বিভিন্ন এস্টাবলিশ মিথ বা গ্রেট পেইন্টিং এগুলোর সাথে রিলেট করে এগুলোকে বা রিলেট করে তারা কি রিলেট করে, তারা কিন্তু খারাপ বলছেন না, তারা এগুলোকে রিলেট করে ছবিটাকে আরো উচ্চতর স্তরে নিয়ে যাচ্ছে, আরো ছবিটাকে একটা মহান মাত্রা দিতে চাচ্ছে। আমরা কি এভাবে দেখতে পারি না বরং যে রোহিত ছবিটাই একটা মিথ? আমি কয়েকটি ছবির উদাহরণ দিতে চাই। ধরুন গডফাদারের চেয়ে বড় কোনো আরবান লেজেন্ড কি আছে? গডফাদার ছবি যারা দেখেছেন, ফার্গো যারা দেখেছেন। কিন্তু আমি আরেকটু কাছের উদাহরণ দেব, ইরানের টেস্ট অফ চেরি কে কে দেখেছেন? টেস্ট অফ চেরির কি প্রয়োজন আছে কোনো একটা মিথের সাথে সংস্পর্শ করার? প্রয়োজন আছে কি? টেস্ট অফ চেরি ফিল্মটা যারা দেখেছেন তারা বুঝবেন আমি কেন বলছি। একটা মানুষ আত্মহত্যা করার জন্য সহযোগী খুঁজছে, কিন্তু সে শেষ পর্যন্ত সহযোগী খুঁজে পায় না, বা বলা উচিত পেয়েছে কি পায়নি, সেটা প্রকাশিত না করেই আব্বাস কিয়ারোস্তামি ছবিটা শেষ করে দেন, তাই না? এটা একটা ওপেন এন্ডেড রেখে তিনি ছবিটি শেষ করে দেন। তো সেই টেস্ট অফ চেরি তো আমি বলবো যে নিজেই একটা সিনেমাটিক মিথ। আপনি যদি কিম কি দুকের স্প্রিং সামার উইন্টার ছবিটা দেখেন, সেখানেও অনেকে, আপনারা যারা দেখেছেন এগেইন দেখবেন যে সেখানেও অনেক মিথের সংস্পর্শ আছে। ওটা তো মানে সত্যিকার অর্থে বুদ্ধিস্ট মঙ্কদের উপরে, তাই না? যারা দেখেছেন স্প্রিং সামার উইন্টার ছবিটা হচ্ছে আপনার বুদ্ধিজম এবং অর্থাৎ জেন বুদ্ধিজমের যে ধারণা সেটার সাথে সম্পর্কিত। ইন দ্য মুড ফর লাভ যারা দেখেছেন, ইন দ্য মুড ফর লাভ কেউ দেখেছেন? ওয়াং কার ওয়াই, দুইজন যে লাভার তারা যে আপনার মিট করে, সাডেন মিটিং, আসলে কি মিট করে কিনা, এমনকি আমরা যদি ওয়াং কার ওয়াইয়ের আরেকটা ছবি রেফারেন্স আনি, সেটা হচ্ছে চুংকিং এক্সপ্রেস। ওয়াং কার ওয়াইয়ের ছবিগুলো তো সবসময় দেখা যায় যে ওনার ছবিগুলি কিন্তু এক একটা মিথিক্যাল স্ট্রাকচারে যাচ্ছে। তো আমি আর বেশি উদাহরণে যাব না, আমি শেষ দিকে চলে এসেছি। আমার মনে হয় যে বিধান আরো মানে সুন্দর করে বলবেন, তারপরে আমরা সুমন এবং সুমনের টিমের যারা আছেন তাদের সব কথা শুনবো, আপনাদের কথা শুনবো। তো আমি শেষে গিয়ে শুধু আরেকটা ছবির সাথে রিলেট করতে চাই, সেটি হচ্ছে ঝাং ইমুর রেড সরকাম। ঝাং ইমু 1980-র দশকে চীনের যেটাকে আমরা বলি ফিফথ জেনারেশন, পঞ্চম প্রজন্মের ফিল্ম মেকার। পঞ্চম প্রজন্মের পর তারা পঞ্চম প্রজন্ম, কারণ তারা বেইজিং ফিল্ম একাডেমি থেকে পাশ করা ফিফথ ব্যাচ, সেই হিসেবে তখন তাদেরকে বলা হয়েছিল পঞ্চম প্রজন্ম। তারা মিড 1980s থেকে ছবি নির্মাণ শুরু করেন। তো আপনার তারপর এখন ষষ্ঠ প্রজন্ম, সপ্তম প্রজন্ম আর বলে না, কিন্তু দেয়ার ইজ অলসো চাইনিজ সিক্স জেনারেশন। জিয়া ঝাংকে সম্ভবত পোস্ট সিক্স জেনারেশনের ফিল্ম মেকার, তিনি এখন ছবি নির্মাণ করছেন। রেড সরগম সম্ভবত আমি জানি না কেউ দেখেছেন কিনা। রেড সরগম আপনার ঝাং ইমুর একেবারে প্রথম দিককার কাজ, 1986-87 সালে। রেড সরগম দিয়ে গং লি, হু লেটার বিকেম লাইক দি ফেস অফ চাইনিজ সিনেমা। আমি নিশ্চিত যে আপনারা গং লির পোস্টার ছবি বিভিন্ন জায়গায় নিশ্চয়ই দেখেছেন, কারণ গং লি ইজ দি মানে চাইনিজ ফিমেল প্রোটাগনিস্ট, যাকে আপনার অনেক বেশি আমাদের কী বলবো, এখানে খুশি আছে আমার শিক্ষার্থী, আমি মানে ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তুষি একের পর যে ধরনের কাজ করছে, তো হয়তো তুষি মেবি আমাদের নেক্সট মানে বাংলাদেশে গংলি হয়ে উঠতে পারে, যে ধরনের ইম্পর্টেন্ট কাজগুলো তিনি একের পর এক আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা অভিভূত হই, আমরা আক্রান্ত হই, এবং সেই জন্যেই আমার মনে হয় যে ছবিটি গুরুত্বপূর্ণ এবং ছবিটি আরও অনেক আলোচনার দাবি রাখে। ধন্যবাদ আপনাদের।